আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চাইলেন তারেক রহমান। ভোটের আগে ভাগ বটোয়ারার রাজনীতি চলছে, অভিযোগ নাহিদের। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই দিনে দুটি ভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং, বলছে কমনওয়েলথ। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে ঢাকার আনুষ্ঠানিক চিঠি। গুমের 2 মামলায় হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড.আই. পান্না। এবং ভূমিকম্প সতর্কতায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে, জানালেন উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ শাপলা চত্বরে মুসল্লিদের ওপর হানাদার বাহিনীর মতো হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রোববার বিকেলে রাজধানীতে আয়োজিত ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় মসজিদে রাজনৈতিক বক্তব্য না দিতে ইমাম খতিবদের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সহকর্মীবৃন্দ, রোববার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ইমাম খতিবরা অংশ নেন। তাদের অভিযোগ, স্বাধীনতার 54 বছরে কোনো সরকারই ইমাম খতিবদের যথাযথ মূল্যায়ন করেনি। স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না তার দল। আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, রাজনীতি নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে। হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা দিলে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। ক্ষমতায় গেলে অসচ্ছল ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়া হবে বলে জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চান তারেক রহমান। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন, এজন্য আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আয়োজনের জন্য একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচনী গণহত্যা হবে, জামায়াত আমিরের এমন বক্তব্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের সঙ্গে আতাত করে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। আপনারা জানেন যে একটি দল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন হিউরাফ। এতে যোগ দিয়ে বিগত 17 বছরে শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম। শাসকের মধ্য দিয়ে একদিকে আইনের শাসন ভুলণ্ঠিত, জীবনের নিরাপত্তা নাই,
দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। 15 বছরের যে আন্দোলন 36 দিন যুগ হয়েছে, যার ফলে হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে, মনে রাখতে হবে। এতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি দল প্রশাসনকে ব্যবহার করে হাসিনার মতো ফেসিবাদ কায়েমের চেষ্টা করছে। আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফেসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হলে দেশে গণহত্যা হবে, জামায়াত আমিরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা রক্তপিপাসু একটা সরকারকে সরিয়েছে। এদিকে প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এক কাপড়ে যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেন, সেদিন আমি আর সাদিক হোসেন খোকার একবার জাহাঙ্গীর গেট, একবার বনানীর গেট, কোথাও দাঁড়াইতে পারি না পুলিশের অত্যাচার। সেদিন কোথায় ছিলেন যারা 10 বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন? আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার প্রচেষ্টা। অন্যদিকে রাজধানীতে ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপি রাজনৈতিক স্থিতিশীলতায় বিশ্বাসী বলে দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নেতা ধারণ করেছে, আমার দল ধারণ করেছে, বিএনপি রাজনীতি একটি নতুন প্রজন্মের সাথে নিয়ে একটা নতুন নব জীবনের সূচনা করেছে বিএনপি রাজনীতি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে ভাগবটোয়ারার নির্বাচনে পরিণত করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। তবে ভাগবটোয়ারার বাইরে থাকলেও আদর্শের ভিত্তিতে জোটে যেতে আগ্রহী দলটি। রোববার দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে সৎ ব্যক্তিদের রাজনীতিতে আসা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগ। রোববার রাতে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, ব্যবসা, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এদিন সন্ধ্যায় শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারাও। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই। রোববার সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের দুর্যোগে আগাম সতর্ক বার্তা দেয়া কঠিন, তবে একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তার কয়েকদিন আগে পুরনো ঢাকায় একই কায়দায় আরেকটি হত্যাকাণ্ড। এই দুটি খুনসহ সাম্প্রতিক সময়ে কয়েকটি নৈরাজ্যকর ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। তবে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অবনতির কোনো শঙ্কা নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই।
আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। এদিকে গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহতের পাশাপাশি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি কতটা, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। 2009 সালের পর দেশে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার তার একটিও নবায়ন করেনি বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে এর পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমনওয়েলথ। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে একথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইসির ওপর ন্যস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সক্ষম হবেন তারা। বৈঠকে প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসাও করেন কমনওয়েলথ মহাসচিব। এবার আসাদের রিপোর্ট। নির্বাচন ভবনে রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। এ সময় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমনওয়েলথ মহাসচিবকে অবহিত করেন সিইসি। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটকে চ্যালেঞ্জ মনে করছে সংস্থাটি। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। নির্বাচন শান্তিপূর্ণ করতে ইসির প্রস্তুতির বিষয়েও জানানো হয়েছে বচওয়েকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা প্রসেসটা চলছে। এটা প্রথম ইনক্লুশন 53 বছরের ইতিহাসে এটা শুনে বলা হয়েছে এবং আমরাও এটা আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে ওনারাও আশাবাদ করেছেন। সংস্থাটি ইসিকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন ইসি সচিব। ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশ ও জনগণের স্বার্থে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং সেনা পরিবারের বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে 9 সেনা সদস্যকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শুক্রবার দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। গেল 17 নভেম্বর, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে
গুম নির্যাতনের পৃথক 2 মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক আসামিদের পক্ষে জেড.আই খান পান্না সহ কয়েকজনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। এদিকে ভার্চুয়ালি নয়, সশরীরে সেনা সদস্যদের আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মেজবান রহমান। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জিএসআই সেলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9টার কিছু পরে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের ছবি প্রকাশ করে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি সরিয়ে ফেলার জন্য বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এরপর গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে গুমের 2 মামলায় সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্নাকে শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেশিরভাগই মনে করছে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং সংস্কার কার্যক্রম জরুরি। আর দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন সাধারণ মানুষ। এদিকে ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে ভূকম্পনের আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ নেই, তাই আতঙ্ক নয়, প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহত ছাড়াও বিভিন্ন স্থানে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে অপরিকল্পিত নগরায়নের প্রভাব কতখানি ভয়াবহ হতে পারে তাও স্পষ্ট হয়েছে। এমনকি সহজেই বোঝা যাচ্ছে নগর পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ কিংবা নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকম্প সহনশীলতার বিষয়টি কতটা উপেক্ষিত। আমরা যদি 8 মাত্রার ভূমিকম্পে যেখানে অধিক কম্পন অনুভূত হওয়ার কথা সেখানে আমরা 6-7 মাত্রায় অনেক বেশি ভয়ে আছি। পুরান ঢাকা বা এরকম কিছু ঘনবসতিপূর্ণ এলাকা দেখেন, সেখানে প্রচুর পরিমাণে একবার ভূমিকম্প হলে ডিজাস্টার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। জিয়া হল, মহসিন হল, এই সব হলে স্ট্রাকচার অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন জহু হলে ওদের এখানে স্ট্রাকচার অংশ ভেঙে পড়েছে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা চলতেছে, অনেকেই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে নিয়মিত, তো তাদের পড়ালেখার ক্ষেত্রে জিনিসটা হ্যাম্পার হয়েছে অনেকদিন। হলগুলো অনেক পুরনো, সো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 15 দিনের যে বন্ধ, সেই বন্ধটা একদম যুক্তিযুক্ত। ভূমিকম্পের যেহেতু কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যাচ্ছে না আর কয়েক সেকেন্ডের মধ্যেই বড় ক্ষতি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বিকল্প নেই। ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটার জন্য আপনি যদি আগে প্রিপারেশন নেন, ভূমিকম্প চলাকালীন কিছু প্রিপারেশন আছে সেটা যদি আপনার থাকে, ভূমিকম্প হওয়ার পরে সেটা যদি আপনার থাকে, এই 3টে স্টেপ যদি আপনার থাকে, আপনি অবশ্যই
ভূমিকম্পটাকে মোকাবিলা করতে পারবেন না। ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলের পাশেই অবস্থান বাংলাদেশের, তাই মাঝে মধ্যেই এমন কাঁপুনি অনুভূত হওয়ার শঙ্কার কথা জানান ভূমিকম্প গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমাদেরকে এমনভাবে একটা প্ল্যান করতে হবে যে প্ল্যানের মধ্যে আমাদের থাকবে বাড়িঘরগুলো অবশ্যই আমরা কি করব, ভূমিকম্প সহনীয়ভাবে করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার দুপুরে টাঙ্গাইলে বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিশুদের হাতে বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান গণশিক্ষা উপদেষ্টা। ভূমিকম্পগুলো সবসময় অনিশ্চিত, ফলে এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কি করবে আমরা নির্দেশনা দিচ্ছি, ভূমিকম্পের জন্য কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে যাচ্ছে। জানুয়ারি প্রথমে পাবে, প্রাথমিকের বই অবশ্যই পাবে, কারণ বইয়ের বেশিরভাগই ইতিমধ্যেই আমাদের একদম জেলা পর্যায়ে পৌঁছে গেছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 83 জন, চট্টগ্রামে 134, ঢাকা বিভাগে 121 জন, ঢাকা উত্তর সিটিতে 129, দক্ষিণ সিটিতে 81, খুলনা বিভাগে 112, ময়মনসিংহে 44, রাজশাহীতে 48, রংপুরে 19 ও সিলেট বিভাগে 7 জন ভর্তি হয়েছেন। সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে জানিয়ে এ বিষয়ে কমিশন যথাযথ উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রোববার কুমিল্লার টাউন মাঠে আয়োজিত ইমাম খতিব সম্মেলন শেষে একথা বলেন তিনি। সারা দেশে মডেল মসজিদের অসমাপ্ত কাজ শেষ করা ও মসজিদের খেদমতে দায়িত্ব পালনকারীদের জন্য নীতিমালা করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। নির্বাচন ঘোষিত সময় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং প্রশাসন এবং ইসি ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু হবে। ইমাম মুয়াজ্জিন খাদেমের জন্য একটা নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি, কেবল আরেকটা শুনানি করব। সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার বন্ধে র্যালি ও মানববন্ধন করেছে পরিবেশ অধিদপ্তর সহ পরিবেশবাদী সংগঠনগুলো। রোববার সকালে অধিদপ্তর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পরিবেশ বিপর্যয় রোধে কাজ করা 6টি সংগঠনের তরুণরা। এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্লাস্টিক নীরব ঘাতক হলেও এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা কম, আর প্লাস্টিক বন্ধে জরিমানা করা হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আধুনিক দন্ত চিকিৎসায় জ্ঞানের পরিধি বাড়াতে এ বিষয়ে প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর খাবারবাড়িতে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে মেডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহায়তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন প্রয়োগ নিয়ে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা করা হয়। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন, বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। আর একাদশে ফিরেছেন দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী 27 নভেম্বর হবে আয়ারল্যান্ড বাংলাদেশ প্রথম টি-20। পরের 2টি ম্যাচ 29 নভেম্বর ও 2 ডিসেম্বর। 3টি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চাইলেন তারেক রহমান। ভোটের আগে ভাগ বাটোয়ারার রাজনীতি চলছে, অভিযোগ নাহিদের। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার অবনতির শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই দিনে 2টি ভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং, বলছে কমনওয়েলথ। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে ঢাকার আনুষ্ঠানিক চিঠি। গুমের 2 মামলায় হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড.আই. পান্না। এবং ভূমিকম্প সতর্কতায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে, জানালেন উপদেষ্টা।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।